আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য হাজিরি স্যারের বইয়ের প্রতিটি টপিক ধরে ধরে ভিডিও বানাচ্ছি। ফার্স্ট পেপারের কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর মোট 16টা ভিডিও, এই যে দেখো তোমাকে 16টা ভিডিওতে ভাগ করছি। 16টা ভিডিওর মাধ্যমে তোমার পুরো চ্যাপ্টারটাকে কভার করবো ইনশাল্লাহ। এর আগে আমাদের যে যে টপিক হয়েছে সেটা হচ্ছে এই যে ডান লেখা আছে 4.1 থেকে 4.4 পর্যন্ত 4টা ভিডিওতে টপিকগুলো কভার করছি, তোমরা চাইলে দেখতে পারো। এর আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে 4.5। এটা ছাড়াও আমাদের কেমিস্ট্রি হচ্ছে ফার্স্ট পেপারের প্রথম 3টা চ্যাপ্টার পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো। আমরা এই ভিডিওতে যে কাজটা করবো, তোমাকে প্রতিদিন একটা করে টপিক চুজ করব এবং সেই টপিক থেকে ফার্স্টে আমার নোট থেকে তোমাকে পড়াবো, দেন বই দাগায় দিব এবং সবার লাস্টে হচ্ছে কোশ্চেন সলভ করবো কিছু, যাতে তোমার এই ছোট্ট একটা টপিকের উপর কনফিডেন্স গ্রো করে। তো চলো আজকে আমাদের টপিক হচ্ছে 4.5, এটা শুরু করি। এই দেখো এটা হচ্ছে আমার নোট করা আছে, এই নোট থেকে তোমাকে ফার্স্টে পড়াবো, দেন তারপর বই দাগায় দিব, ঠিক আছে? তো চলো আমাদের 4.5 টপিকটা আজকে আমরা শুরু করি। এই টপিকে তোমাকে কিছু জিনিস আগে জানতে হবে, যে রাসায়নিক সাম্যাবস্থা কি জিনিস, এটার সাম্যাবস্থার শর্ত কি কি আছে। ওকে, আসো আমরা প্রথম যে কোশ্চেনটা, তোমাকে এভাবে কোশ্চেনটা কিভাবে করবে জানো? বলবে রাসায়নিক সাম্যাবস্থার শর্ত 9 কোনটি, এভাবে কোশ্চেন করবে। দিয়ে মনে করো যে কোনো একটা, মনে করো এখানে অসম্পূর্ণতা আছে, এখানে সম্পূর্ণতা বানায় দিল। হ্যাঁ, এরকম একটা মনে করো তোমাকে চেঞ্জ করে দিবে। সুতরাং তোমাকে এই কোশ্চেন প্যাটার্ন বুঝে পড়তে হবে। দেখো রাসায়নিক সাম্যাবস্থার শর্ত কি কি আছে। 1 নম্বর শর্তে হচ্ছে তোমার সাম্যের স্থায়িত্ব। এই সাম্যাবস্থাটাকে স্থায়ীভাবে থাকতে হবে। সেকেন্ডটা কি, উভয় দিক থেকে সুগম্যতা, মানে তুমি একটা বিক্রিয়া, যেমন এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটা তুমি এই দিক থেকেও শুরু করতে পারবা, আবার এই দিক থেকেও শুরু করতে পারবা। বুঝতে পারছো? সো এখানে হচ্ছে সাম্যের উভয় দিক থেকে সুগম্যতা মানে কি বোঝাচ্ছে। আচ্ছা, এই সেকেন্ড পয়েন্ট আমাদের পড়া হলো। থার্ড পয়েন্ট কি বলছে, বিক্রিয়াটা সবসময় অসম্পূর্ণ থাকবে। মানে কি দেখো, তোমার বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হবে, তাই না? মানে কোনোটাই সম্পূর্ণভাবে হবে না। কখনোই উৎপাদ সম্পূর্ণ উৎপন্ন হবে না, কখনোই বিক্রিয়ক সম্পূর্ণ উৎপন্ন হবে না। বুঝতে পারছো? বিক্রিয়ার অসম্পূর্ণতা। এবং লাস্টে আছে কি তোমার প্রভাবকের ভূমিকাহীনতা। এখানে প্রভাবক কোনোই কাজে দিবে না, ঠিক আছে? এখানে প্রভাবকের ভূমিকাহীনতা, এখানে প্রভাবক কোনোই কাজে দিবে না। সুতরাং তোমাকে এখানে যে কোনো একটাই চেঞ্জ করে দিল, বললো যে প্রভাবকের ভূমিকা ভূমিকা আছে বা বিক্রিয়ার সম্পূর্ণতা, এভাবে আমাকে চেঞ্জ করে দিয়ে বললো কোনটি সাম্যাবস্থা শর্ত নয়। সুতরাং তোমাকে একদম টু দি পয়েন্টে পড়তে হবে। এবং লাস্ট পয়েন্ট কি, উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না। এটা কখনোই শেষ হবে না, তোমার এইটা থেকে এটা বানাতেই থাকবে, আবার এইটা থেকে এটা বানাতেই থাকবে। বুঝতে পারছো বিষয়টা? এরপরে দেখো এখানে একটা বিক্রিয়া আমরা পড়বো, ঠিক আছে? বিক্রিয়াটাই এখানে হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়, ঠিক আছে? এটা তো তোমরা সবাই জানো, এটা একটা উভমুখী বিক্রিয়া। 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আগের ভিডিওতে তোমাকে শিখেছি। কিন্তু এখান থেকে তোমাকে পড়ার কিছু টপিক আছে, এটা আমাদের ভালো করে জানতে হবে। প্রথম টপিকটা হচ্ছে আমাদের যে হাইড্রোজেন আয়োডাইডের এই আয়োডিন, ঠিক আছে? এই হাইড্রোজেন আর আয়োডিন মিলে যে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো, এখানে আয়োডিনের কালারটা কি, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গাঢ় বেগুনি। ওকে, এটা কালারটা কিরকম, গাঢ় বেগুনি। যখন আমি বেগুনি কালার করে দিচ্ছি যেন তোমাদের এটা ভুল না হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার গাঢ় বেগুনি। বুঝতে পারছো? এরপরে দেখো তোমাকে কি বলছে, যে হাইড্রোজেন আয়োডাইড কত পার্সেন্ট উৎপন্ন হবে। এটা হচ্ছে তোমার 80% হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে। এগুলো সব তোমার বইয়ের লাইন। বিক্রিয়া শেষে আয়োডিন এবং হাইড্রোজেন এর ঘনমাত্রা 20% হ্রাস পাবে। বিক্রিয়াটা শেষ হলো, তাই না? এরপরে কত পার্সেন্ট হ্রাস পাবে? হাইড্রোজেন এবং আয়োডিনের ঘনমাত্রা 20%, এটা হচ্ছে এরপরে দেখো মিশ্রণের বর্ণ হালকা বেগুনি হবে। এই যে তুমি এইখানে যে মিশ্রণটা উৎপন্ন হলো, এটার বর্ণ কেমন হবে? এটার বর্ণ হবে হচ্ছে কি হালকা বেগুনি, ঠিক আছে? হালকা বেগুনি। আর গাঢ় বেগুনি কি আয়োডিন। সুতরাং তোমাকে এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই ছোট ছোট বিষয় থেকে ভুল করা যাবে না, ঠিক আছে? এগুলা মানে সহজ টপিক বলে বাদ দিয়ে যাওয়া, এরকম কখনো হবে না। দেখো মিশ্রণটির বর্ণ হালকা বেগুনি হয় সাম্য অবস্থা নির্দেশ করে। মানে তোমার এইটা কখন সাম্য অবস্থা নির্দেশ করতেছে, যখন তোমার কালারটা কি হবে, হালকা বেগুনি হবে। এই কালারটা কেমন হবে? হালকা বেগুনি যখনই হবে, তখন সেটাই কি বলবো আমরা, সাম্য অবস্থা আমরা বলে দিব, ঠিক আছে? এই দেখো সাম্য অবস্থা নির্দেশ করে। বুঝতে পারছো? আচ্ছা, সাম্য মিশ্রণে কত পার্সেন্ট কি থাকবে? খুবই সহজ, তোমাকে শিখালাম। দেখো 80% হাইড্রোজেন আয়োডাইড তো থাকবেই, তাহলে বাকি 20% কি থাকবে? হাইড্রোজেন আর আয়োডিন। বুঝতে পারোনি? খুব সহজ কিন্তু এটা। আচ্ছা, এরপর দেখো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা এটি গতিশীল অবস্থা, স্থিতি অবস্থা নয়। মানে তোমার এই লাইনটা থেকে কেন দিছি এখানে, কারণ এটা তোমার এমসিকিউ আসবে, ঠিক আছে? নিচের কোনটি সঠিক নয়ের মধ্যে এটা আসবে, যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তো এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় দেখো উৎপাদ থেকে বিক্রিয়ক, বিক্রিয়ক থেকে উৎপাদ হতেই আছে। এটা কিন্তু গতিশীল অবস্থা, এমন না যে শুধু উৎপাদ থেকে বিক্রিয়ক হয়ে তোমার থেমে গেছে। মনে করো এই যে আবার এই উৎপাদ থেকে এখানে বিক্রিয়ক হয়ে থেমে গেছে, এরকম কিন্তু কখনো হয় নাই। সবসময় এটা কি হচ্ছে, চলমান আছে, সবসময় এটা চলমান আছে, এই জন্য এটা স্থিতি অবস্থা নয়। এই ছোট ছোট পয়েন্টে ফোকাস দিবা, ওকে? আচ্ছা, এরপর দেখো সাম্যাবস্থার চলমান প্রকৃতির প্রমাণ পাওয়া যায় কোথায়। এইটা তোমার এটা বেশ ইম্পর্টেন্ট এমসিকিউ, ওকে?
এটা ভালো করে পড়বা। সাম্যাবস্থার চলমান প্রকৃতির প্রমাণ তুমি কিভাবে পাবা? দেখো, ট্রেজার বা হচ্ছে শনাক্তকারী হিসেবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে। সেই তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা? এইটা তেজস্ক্রিয় আয়োডিন। সাম্যাবস্থা অর্জনের পর ট্রেসার হিসাবে আয়োডিন, দেখো আয়োডিনের কত 53 আর 128, বারবার লিখবা এটা, এবং এটা যেন ভুল না করো। হ্যাঁ, আয়োডিনের এটা ভুল করা যাবে না। আচ্ছা, তেজস্ক্রিয় আয়োডিন পাত্রে প্রবেশ করানো হলে তখন সাম্যাবস্থা বিশেষ করে পরিবর্তন হবে না। মানে এখানে মনে করো বিক্রিয়া ঘটতেছে তোমার, হ্যাঁ, এখানে তুমি কি দিলা? আয়োডিন দিয়ে দিলা 53 128, তোমার বিক্রিয়াটা ওরভাবেই আবার চলতে থাকবে, এরকম আছে এরকম হতেই থাকবে, মানে বিক্রিয়ার কোনো বিশেষ পরিবর্তন হবে না। এটাই তোমার সাম্যাবস্থার একটা মানে শর্ত না যে কোনো পরিবর্তন হওয়া যাবে না। এটাই দেখাচ্ছে যে হ্যাঁ, আমি তেজস্ক্রিয় আয়োডিন দিছি, তারপরে আমার সাম্যাবস্থা ঠিক আছে। সুতরাং এই জায়গাটাই ফোকাস দিতে হবে যে তোমার এখানে তেজস্ক্রিয় আয়োডিনের একটা কথা বলছি, এখানে ভালো করে ফোকাস দিবা যে এটা তোমার কি সাম্যাবস্থা অর্জনের ট্রেজার হিসেবে কোনটিকে ব্যবহার করা হয়। ওকে, এমসিকিউ আসে এটা। ওকে, এরপর দেখো পরের টপিকটা আমরা পড়ি। দেখো, সাম্যাবস্থা অর্জনের পর সম্মুখমুখী ও পশ্চাৎমুখী উভয় বিক্রিয়া সমান হারে চলতে থাকে, তবে দুইটি বিক্রিয়ার গতিবেগ সমান হওয়ায় তা বোঝা যায় না। মানে দুইটা বিক্রিয়াই তোমার সমান গতিতে চলতে থাকে। এটা যেভাবে বিক্রিয়া থেকে উৎপাদ হচ্ছে, উৎপাদ থেকে সেম গতিতে তোমার হচ্ছে, কিন্তু এটা মনে করো সেম ভাবে চলতে থাকে, এই জন্য এটাকে আমরা মানে আইডেন্টিফাই করতে পারি না। বুঝতে পারছো? মানে বিক্রিয়া সমান হারে চলতে থাকে, এটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো, তোমার বইয়ে এখান থেকে একটা বিক্রিয়া দেওয়া আছে। এখানে CH3COOH প্লাস C2H5OH, এটা তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে CH3COO C2H5 প্লাস পানি উৎপন্ন হবে। এখন কিন্তু তোমার জানতে কি হবে? মেইন জানার যে বিষয়টা, সাম্য অবস্থায় এরা কত মোল করে থাকে এবং মানে বিক্রিয়া কত মোল করে থাকে এবং উৎপাদনে কত মোল করে থাকে, এইটা তোমাকে জানতে হবে। জাস্ট খুবই সহজ, তুমি এখানে কোনো প্রেশার দেওয়ার কিছু নেই। সাম্য অবস্থায় কি হবে? এই মনে করো বাম পাশে থাকবে হচ্ছে 0.33, আর ডান পাশে থাকবে হচ্ছে ওটা ডবল 0.66, এইটুকুই তোমার এখান থেকে পড়া, আমি তোমাকে বই দেখা দিব না এটা। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো, এইটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। এটা খুব ছোট একটা টপিক হলেও এটা অনেকে দেখি স্কিপ করে দেয়, কিন্তু আমি এটা তোমাকে ইন ডিটেলসে প্রত্যেকটা লাইন পড়াচ্ছি। এটার কারণ হচ্ছে এটা তোমার মানে এই ছোট ছোট জিনিসগুলো বাদ দেওয়া যাবে না। বাদ দিলেই তুমি হচ্ছে কনফিডেন্স গ্রো করতে পারবে না, বা তোমার বইয়ের উপর একটা ধারণা আসবে না। কোশ্চেন আসুক না আসুক, তোমাকে এই জিনিসগুলো ডিটেলস পড়া লাগবে। কারণ যদি দিয়ে দেয়, মানে কোশ্চেনের তো কোনো মা বাপ নাই যে দিয়ে দিল তখন কি করবা, তাই না? আসো, নাইট্রোজেন প্লাস 3 হচ্ছে হাইড্রোজেন মিলে 2NH2 হয়, NH3 হয়, ঠিক আছে, অ্যামোনিয়া উৎপন্ন হলো। এখন এখান থেকে তোমাকে 93 7 লিখে রাখছে, এটা মানে কি? এটা তোমাকে পড়তে হবে। দেখো, মাত্র 7% মিশ্রণ অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ঠিক আছে। তুমি যদি বিক্রিয়া করলা, এখানে কত পার্সেন্ট তোমার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে? মাত্র 7%। আর বাকি যে 93% থাকে সেটাই তোমার কি হিসাবে থেকে যায় বলতো? সেটাই তোমার হচ্ছে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন হিসাবে তোমার থেকে যায়। বুঝতে পারছো? এই দুইটা পড়া আমাদের, এই দুটো কিন্তু বেশ ইম্পর্টেন্ট পড়া যায়। অ্যামোনিয়া তোমার কত পার্সেন্ট? 7%, এবং কত পার্সেন্ট তোমার হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন হিসেবে থেকে যায়? এটা হচ্ছে 93%। আগে তুমি কিন্তু আরেকটা বিক্রিয়া পড়ছো, দেখো এই যে আয়োডিন এবং হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড কত পার্সেন্ট হয়? দেখো 80% হচ্ছে তোমার হাইড্রোজেন আয়োডাইডে উৎপন্ন হয়, আর এইটা হচ্ছে তোমার কত পার্সেন্ট থাকে? 20% থাকে। সো এই পার্সেন্ট গুলো একটু এখান থেকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, উভমুখী বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। বারবার এই লাইনগুলো আসতেছে, সেম পড়া। রাসায়নিক সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো ভূমিকা নেই, বেশ ইম্পর্টেন্ট একটা লাইন। তোমাকে এটা এমসিকিউ দিবে যে প্রভাবকের ভূমিকা আছে, তুমি সঠিক দিয়ে দেখা গেলো মেরে দিয়ে আসলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রভাবকের কোনোই ভূমিকা নেই, ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, কোনো বিক্রিয়া সম্পূর্ণ হলে সাম্যাঙ্কের মান শূন্য বা অসীম হতো, ঠিক আছে। এই যে এইটা একটা লাইন পড়বা, বইয়ের লাইন এটা, যে কখন তোমার শূন্য বা অসীম হবে সাম্যাঙ্কের মান, তোমার বিক্রিয়া যদি সম্পূর্ণ হতো, কারণ তোমার বিক্রিয়া তো আসলে সম্পূর্ণ হয় না। এরপর দেখো, এই বিক্রিয়া থেকে তোমাকে কি জানতে হবে? এইটার কালার যে বাদামি, এইটুকুই জানতে হবে, আর কিছুই যেমন জানার নাই। যে নাইট্রোজেন ডাই অক্সাইডের কালার বাদামি, এটা একটা বায়ু দূষক, এটা তোমাকে আগের ভিডিওতেও এটা তোমাকে দেখাইছি, সুতরাং এটা যেন ভুল না হয়। সুতরাং আমার নোট পড়ানো তোমাকে শেষ। দেখো এখানে এই টপিকে কোনো অসুবিধা আছে কিনা। আমি তোমাকে ইন ডিটেলস পড়ালাম, এই জন্য মনে হচ্ছে অনেক পড়া, কিন্তু টপিকটা খুব ছোট একটা টপিক। এখন আসো আমরা বই দেখানো শুরু করি। 4.5। ওকে, এই দেখো, রাসায়নিক সাম্যাবস্থা কখন বলবা? কোনো কোনো সময় সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলে এটাকে কি বলা হয়? রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। এখন দেখো, এই যে এই বিক্রিয়াটা তুমি পড়ছো, তাই না? একটি আবদ্ধ পাত্রে তুল্য পরিমাণ হাইড্রোজেন এবং গাঢ় বেগুনি বর্ণের আয়োডিন বাষ্প, এই দেখো গাঢ় বেগুনি বর্ণের আয়োডিন, এটা তোমার প্রথম একটা এমসিকিউ। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? এটা একটা এমসিকিউ। হ্যাঁ, তুমি রেখে দিলে হাইড্রোজেন এবং আয়োডাইড মিলে 80% হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন করে। এই দেখো 80%, এইখানে ফোকাস দিতে হবে। এবং বাকি এখানে কি হবে? এবং বিক্রিয়ক হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা আসবে 20% হয়ে যায়, এবং মিশ্রণের বর্ণ হালকা বেগুনি হয়। কত যে ইম্পর্টেন্ট এমসিকিউ এটা,
বুঝতে পারতেছো না? ঠিক আছে, এটার কালার কি হয়ে যাবে? হালকা বেগুনি। এটাই তোমার সাম্য অবস্থা নির্দেশ করে। ওকে, এটার কালার কেমন হবে? হালকা বেগুনি, হালকা বেগুনি। ওকে, এরপরে আসো এইখানে, এইটুকু তো তোমার সেম কথাবার্তায় লেখা আছে। এরপরে দেখো যে ব্যাখ্যা ট্যাখ্যা এখানে প্রথম দিকে অত লাগবে না, ঘনমাত্রা বেশি টেশি এগুলা বাদ। শেষের এই দুটো লাইন পড়বা যে গ্যাস মিশ্রণের বর্ণ পুরের মতো হালকা বেগুনি অবস্থায় থাকলে, অপরিবর্তিত থাকলে এটা কি সাম্য অবস্থা নির্দেশ করে, এবং মোলার ঘনমাত্রা প্রমাণিত হয়েছে যে সাম্য মিশ্রণে 80% হাইড্রোজেন আয়োডাইড এবং 20% হাইড্রোজেন এবং আয়োডাইড মিশ্রণ থাকে। ওকে, এইটুকু পড়লে এখান থেকে হবে। এরপর দেখো যে ট্রেসারের কথা বলা আছে, যে বর্তমানে বহু বিক্রিয়ায় ট্রেসার বা শনাক্তকারী হিসেবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সাম্য অবস্থা চলমান প্রকৃতির প্রমাণ পাওয়া গেছে। নিম্ন একটি পরীক্ষা করব আমরা। এই পরীক্ষাটা আমরা কি করব? আসলে ট্রেসার হিসেবে অল্প পরিমাণ আমরা আয়োডিন, তেজস্ক্রিয় আয়োডিনটাকে আমরা কি করব? এই পাত্রে প্রবেশ করাবো, দিয়ে দেখবো যে সাম্যের কোনো বিশেষ পরিবর্তন হয় না। এটাই আমার আলটিমেটলি মেইন কথা এখান থেকে, যে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না তেজস্ক্রিয় আয়োডিন দেওয়ার পরেও। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে তেমন কিছু নাই, যে 80% অপরিবর্তিত রয়েছে, এইগুলা আগেরই পড়া। এ দেখো রাসায়নিক সাম্যাবস্থার শর্ত কি কি আছে: সাম্যের স্থায়িত্ব, উভয় দিক থেকে সুগম্যতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রভাবের ভূমিকাহীনতা, চারটা আছে, ইংলিশ সহ পড়বা। স্টেবিলিটি অফ দি ইকুইলিব্রিয়াম, ইজি অ্যাপ্রোচ অ্যাবিলিটি ফ্রম বোথ সাইড, তারপরে ইনকমপ্লিটনেস অফ রিয়াকশন অ্যান্ড ইনইফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট। ইংলিশ সহ অবশ্যই অবশ্যই চারটা বৈশিষ্ট্য পড়বা। ঠিক আছে, কারণ এইটা থেকে তোমার এমসিকিউ একটা আসবে। হ্যাঁ, দেখো তুমি কোচিং এ পরীক্ষা দিতে যাও, দেখবা যে এখান থেকে একটা এমসিকিউ চলে আসছে। এরপর দেখো এই যে এই বিক্রিয়াটা তোমাকে পড়ালাম না, এই বিক্রিয়াটা আসলে কি পড়ালাম এখান থেকে দেখো। তোমার এই যে ইথানোয়িক অ্যাসিড আর ইথানলের বিক্রিয়ায় ইথাইল ইথানয়েড উৎপন্ন হয়, এইটুকু মনে রাখো আগে। CH3COOH প্লাস C2H5OH, মানে ইথানোয়িক অ্যাসিড আর ইথানলের বিক্রিয়ায় ইথানল ইথানয়েড উৎপন্ন হয়, CH3COO C2H5। এখন তোমাকে জানতে হবে কি প্রাথমিক অবস্থায় কত থাকে? সবাই 1 মোল করেই থাকে, এই দুটো 1 মোল করে থাকে, আর উৎপন্ন হয় এখানে 0.0 মোল। ওকে, কিন্তু সাম্য অবস্থায় কত হয়ে যাবে? 0.033, 0.033, এটা 0.067, 0.67। এইটুকু মনে রাখো তোমার, আর কিছু মনে রাখতে হবে না। যদি এখান থেকে একটা কোশ্চেন আসে তাহলে এই সাম্য অবস্থাটাই আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো নাইট্রোজেন, এই বিক্রিয়াটা তোমাদের দেখাই দিলাম। এই বিক্রিয়াতে তুমি কি পড়বা বলো তো? এই দেখো 7% মাত্র অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। ওকে, 7% অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়, বাকি তোমার 93% কি হবে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন হিসেবেই থেকে যাবে। ওকে, এটুকু আশা করি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এখান থেকে আমাদের আর কি পড়তে হবে দেখো, যে এখানে আর কিছু নাই। এই যে কোনো বিক্রিয়া সম্পন্ন হলে সাম্যকের মান শূন্য অথবা অসীম হতো, এটা একটা এমসিকিউ। হ্যাঁ, যেহেতু সাম্যকের মান ক্ষুদ্রাকৃতি বা অতি বৃহৎ হতে পারে কিন্তু শূন্য বা অসীম হতে পারে না, সুতরাং বলা যায় উহামুখী বিক্রিয়া কখনোই সমাপ্ত হয় না। এভাবে তোমাকে প্রমাণটা করে দিছে, সুতরাং এই লাইনটা অবশ্যই পড়বা। আচ্ছা, প্রভাবকের ভূমিকাহীনতা, এই হচ্ছে পয়েন্টগুলো আবার একটু উপর থেকে রিডিং করে রাখবা, তাহলেই হবে। এই যে আমাদের তাহলে 4.5 টপিকটা বই দাগানো শেষ। এই দেখো এখান থেকে জাস্ট এটা পড়ে নিবা যে এটার কালার কেমন, বাদামি, যেটা তোমাকে পড়াই দিয়েছে, বাদামি গ্যাস উৎপন্ন হয়। হ্যাঁ, আর এখান থেকে এই 3টা লাইন একটু রিডিং করতে পারো, ইটস ইউর উইশ, আর কিছু না। আর এটা বর্ণহীন, ঠিক আছে, এই যে এটা তোমার বর্ণহীন আর এটা তোমার বাদামি বর্ণ, তোমার এই দুটো থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে। হ্যাঁ, কোনো মানে তো ব্যাপার না, এখান থেকে তো দিয়ে দিল যে বলো তো N2O4 এর বর্ণ কি। তুমি তখন হা করে থাকবে, যেটা কোথায় আছে বইয়ের, যে কোনো জায়গা থেকে তোমার বই থেকে কোশ্চেন আসতে পারে, সুতরাং ভালো করে প্রত্যেকটা জিনিস খেয়াল করে পড়তে হবে। আচ্ছা, তার সাথে নেক্সট ভিডিওর পড়া আমরা আসলে এমসিকিউ সলভ করি। দেখো 1999 সালে অনেক আগের একটা কোশ্চেন, যে কোন রাসায়নিক কোন বক্তব্যটি রাসায়নিক বিক্রিয়ার জন্য প্রযোজ্য নয়। ওকে, এটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে উহার সাম্যাবস্থা প্রভাবকের উপস্থিতি দ্বারা প্রভাবিত হয়। দেখো ঘ নম্বরটা, যেটা বারবার তোমাকে বলতেছিলাম, একটু আগে দেখাই দিলাম, যে প্রভাবকের ভূমিকাহীনতা। এখান থেকে তোমার ডেন্টালে কোশ্চেন আসছে। ঠিক আছে, যতই আগের কোশ্চেন আসুক, 1980 সালেরও কোশ্চেন আসুক না কেন, তুমি ওই কোশ্চেনটাও পড়বা। ওই কারণ কি, ওই টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। দেখা গেলো 20 বছর পরেও তোমার এখান থেকে কোশ্চেন আসছে একটা, আসতেই পারে। বুঝতে পারছো? তো টপিকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের কোশ্চেন আমরা সলভ করে দেখো, হাইড্রোজেন আয়োডাইডের রং নিচের কোনটি। দেখো এই টপিক যা আসে না এই টপিক থেকে কোশ্চেন আসছে। বলো তো হালকা বেগুনি না গাঢ় বেগুনি? তুমি নিজেই বলো, এটা বলো। হাইড্রোজেন আয়োডাইড HI এর কালার কি? হালকা বেগুনি, এটাই সাম্যাবস্থা নির্দেশ করে, কিন্তু তোমার শুধু আয়োডিনের কালার কি ছিল? গাঢ় বেগুনি। বুঝতে পারছো? আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থার উপর কোনটির প্রভাব নেই? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, তিনটারই তো আছে, কার নাই আসলে? প্রভাবকের কোনো ভূমিকা নেই, প্রভাবকের ভূমিকা হীনতা। এই দেখো আবার দেখাই দিই, প্রভাবকের ভূমিকা হীনতা। সুতরাং এই টপিকটা বারবার আসতেছে কোশ্চেনের মধ্যে, সুতরাং এটা ভালো করে ফোকাস দিবা। আচ্ছা, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম MBBS। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে। ধন্যবাদ।